আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের কথায় নয় কাজে বিশ্বাসী ইউক্রেন মন্তব্য। অতীতে দলীয় স্বার্থে সংবিধান ব্যবহারের অভিযোগ এনে মূলনীতি প্রয়োজন কিনা এনসিপির প্রশ্ন। স্থায়ী গণতন্ত্রের জন্য রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের তাগিদ। দেশের মানুষকেই ভবিষ্যৎ ঠিক করতে হবে বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না বলে মন্তব্য। এবং সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট ম্যাচ শুরু আজ। জয়ের পাশাপাশি 22 গজে নতুনত্ব দেখাবে অধিনায়ক শান্তর ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা পুতিনের কথায় নয় কাজে বিশ্বাসী। রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, মস্কো সময়ে সন্ধ্যা 6টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। এ সময় তিনি সব সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। মানবিক বিবেচনায় এই যুদ্ধবিরতি উল্লেখ করে পুতিন বলেন, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে সমুচিত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 72-এর সংবিধান ও এর পরবর্তীতে সংবিধান সংশোধনীগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন, সংবিধানে সেই বিধান রাখা সহ বিভিন্ন সুপারিশ দিয়েছে এনসিপি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐকমত্যের উপর তাগিদ দিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাফিমুল ইসলামের রিপোর্ট। সকাল 10:30টায় সংসদ ভবনের এলডি হলের সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শুরুর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যা সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরে এনসিপি। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয়। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়। বিকেল 4:05টায় বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের প্রস্তাবিত সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেন। কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে সতর্ক করেন তিনি। সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনসিপি। নির্বাচন পেছানোর পক্ষে না থাকলেও জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিয়েই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে
এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক। সে সময় কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান, অ্যাডভোকেট কামরুন নাহার, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা উপস্থিত ছিলেন। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে নারীদের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে। তার অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি। তো আমরা সেটারও একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি এবং আমরা সেটা দেখার চেষ্টা করেছি কোন ধরনের কর্মসূচি আসলে দরকার, বিশেষ করে যদি সত্যিকারের সংস্কার আনতে হয় এবং মৌলিক সংস্কার আনতে হয় এবং যেগুলি নাকি টেকসই সংস্কার হবে, সেগুলো যদি আনতে হয় তাহলে কি করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, চীন কিংবা আমেরিকা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে না, দেশের মানুষকেই ঠিক করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না, তবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভালো হবে না। রিজওয়ান নিউজের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুবর এবং সতীর্থ প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের নামে শিক্ষাবৃত্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি শিরোনামের সেশনে সশরীরে উপস্থিত থাকতে না পেরে আরেক বন্ধু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শুভেচ্ছা বার্তা পাঠান। বহুত্ববাদের কথা বলতে গিয়ে জাতীয় নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুবুল্লাহর অবদান স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বিএনপি মহাসচিব। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। আরেক সেশনে প্যানেল আলোচনায় এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট অনেক রাজনৈতিক দল বুঝতে পারছে না বলেই তারা নির্বাচন চাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। ওই সেশনে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। কেন তরুণেরা আমাদেরকে একটা ৫ই আগস্ট এনে দিতে পারলো? কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। এই ভয়টাকে আমরা জয় করতে পারি না, কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত, সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শেখায় না, বরং ব্যালেন্সের কথা শেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফিউচার লিডার্স স্কলার সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে, ভবিষ্যতে যেন করতে না পারে সেটা পুলিশকে বলা হয়েছে। এক্ষেত্রে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
সকালে ঝটিকা সফরে রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ও তুরাগ থানার কার্যক্রম পরিদর্শন করে পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। থানা পরিদর্শন শেষে আওয়ামী লীগের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করার চেষ্টা করছে সরকার। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা, যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা। বদলি হওয়ার পরও কোনো পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার বিকেলে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসলে তারা মিটমাট করে দেন। এক পর্যায়ে বহিরাগত 3 যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থান নেয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল বিশ্ববিদ্যালয় ফটক থেকে বের হতেই তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট। সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়ার একটি পুকুর থেকে 326 রাউন্ড 7.62 চায়না রাইফেলের অবৈধ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়ার ওই পুকুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়। প্লাস্টিকের বস্তায় একটি টিনের বাক্সে ভরা ছিল উদ্ধারকৃত গুলি। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইতালির রাজধানী রোমে বৈঠক হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহ খানেক আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করছে ওমান। দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এর আগে 2015 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো পুষ্টিগুণে ভরপুর সুপারফুড বিটরুট চাষ হয়েছে। স্থানীয় এক কৃষি উদ্যোক্তার হাত ধরে এই চাষে মিলেছে সাফল্য, যা খুলে দিচ্ছে জেলা কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার। কৃষি বিভাগ বলছে, উচ্চ মূল্যের এই সবজি চাষে কুড়িগ্রামে বিপুল সম্ভাবনা রয়েছে। রাজীব আহমেদের রিপোর্ট। উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান প্রচলিত ফসলের বদলে বিটরুট চাষ শুরু করেন। ইউটিউব থেকে শেখা, শিলিগুড়ি থেকে সংগ্রহ করা বীজ আর স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় গত 3 মাস আগে 25 শতক জমিতে চাষ শুরু করেন তিনি। মাত্র 17,000 টাকা খরচে রোপণের 90 দিনের মাথায় বিটরুট উঠেছে মাঠ থেকে। প্রতিটি বিটরুটের গড় ওজন 200 থেকে 400 গ্রাম। এরই মধ্যে 80 থেকে 100 টাকা কেজি দরে 200 কেজি বিক্রি করেছেন সাইদুর রহমান।
আরও অন্তত 1000 কেজি তোলার আশা করছেন তিনি। আমি সব মিলে 70,000 টাকা নিট প্রফিটের আশা করতেছি এখন পর্যন্ত। এখানে যে প্রতিবন্ধকতাগুলো হয়েছিল আমার স্থানীয় কৃষি বিভাগ আমাকে সহযোগিতা করছেন, এর মাধ্যমে আমি প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পেরেছি। তার সাফল্য দেখে আশপাশের অনেকেই বিটরুট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছে হচ্ছে, এখন বোঝা যাইতেছে মূল ভালো হইতেছে, আল্লাহর লাল টসটসা। আমারও জমি আছে সামনে, আমিও এইটা আবাদ করবো যদি বীজটা সরবরাহ ঠিক মতন পাওয়া যায়। কৃষি বিভাগ বলছে কুড়িগ্রামের মাটি বিটরুট চাষের জন্য উপযোগী। কৃষকরা আগ্রহী হলে প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে। কৃষক কিন্তু ভালো এখানে ফলন পেয়েছে, শতক প্রতি 45 থেকে 50 কেজির ফলন পেয়েছে এবং সে কিন্তু ভালো প্রায় 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি করছেন। কৃষকরা বলছেন সহায়তা অব্যাহত থাকলে বিটরুট চাষ হতে পারে কুড়িগ্রামের কৃষিতে নতুন দিগন্তের সূচনা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী। মেডিকেল বর্জ্য, পয় নিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি, হুমকিতে জলজ পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এক সময়ের খরস্রোতা মহানন্দা এখন মৃতপ্রায়, কোথাও হাঁটু পানি, আবার কোথাও বালুচর। রাবার ড্যাম বাস্তবায়নের পর থেকেই বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে মহানন্দা, আর সেখানেই ফেলা হচ্ছে হাজার হাজার টন বর্জ্য। নদীতে পড়ছে শহরের ডজনখানেক ড্রেনের প্রায় 28,000 ঘনমিটার দূষিত পানি। নোংরা পানিতে গোসল করে চুলকানি হয়, আবার অনেক ময়লা আবর্জনার জন্য চুলকানি। টোটাল শহরের যে বর্জ্যগুলা, এই ক্লিনিকের, বিশেষ করে ক্লিনিক হাসপাতালের যে বর্জ্যগুলা, এগুলা ফেলছে। অনেকে বাড়ির সকালের টয়লেট পরিষ্কার করছে, আপনার এই পানি নদীর উপরে ফেলছে। যত নোংরা হচ্ছে এমন জিনিস ফেলে দিচ্ছে, নোংরা করে দিচ্ছে, নদী গোসল করা যাবে না। পানি দূষণ বন্ধ সহ মহানন্দার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে একটু বললেন যে দূষিত হচ্ছে, সেগুলো হইতেছে পৌরসভার তরবর্জ্য পানি দিয়ে নষ্ট হচ্ছে। পৌরসভার যে দিন দায়িত্ব আছে, আমি ওনাকে অবহিত করবো যে এগুলো ম্যানেজমেন্ট করার জন্য। এই আউটফলকে চেঞ্জ করার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে আমরা একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে রয়েছে। যদি আমরা এই আউটফলগুলো চেঞ্জ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ, দূষিত পানি, বিশুদ্ধ পানি আমরা নদীতে পাবো। পৌরসভা, পরিবেশ, পানি উন্নয়ন বোর্ড, সব স্থানীয় গণ্যমান্য, জেলা প্রশাসন সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর করণীয় কি সেই ব্যাপারে একটা পথ বের করে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলজ পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনের ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলো সংস্কারে গঠিত সার্চ কমিটির মেয়াদ আরও বাড়বে। আদিল আহমেদ শানের রিপোর্ট। স্বাধীনতার মাসে না পারলেও 19 এপ্রিল আরটি সার্ভিসেস দল নিয়ে শুরু হলো স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট 2025। একঝাঁক তারুণ্যের মিশেলে নতুন অ্যাডহক কমিটি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীর মুখোমুখি হয় বিকেএসপির এবং পাশের কোর্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ পুলিশ। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি ভলিবলের মতো দেশীয় খেলাগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের সত্যতা পেয়েছে মন্ত্রণালয়। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটির কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। পূর্ববর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা উপজেলা ক্রীড়া সংস্থা তারা কোনো ধরনের খেলাধুলা অত বেশি আয়োজন করার সাথে সম্পৃক্ত ছিল না, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে থাকতো। তো এবার আমরা স্পোর্টস সেক্টর থেকে মানুষজনকে অগ্রাধিকার দিয়ে সেই কমিটিগুলোতে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনের দিনে জয় পেয়েছে বিদ্যুৎ, আনসার, তিতাস ও বিমান বাহিনী। 5 দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে 23 এপ্রিল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের কথায় নয়, কাজে বিশ্বাসী ইউক্রেন মন্তব্য। অতীতে দলীয় স্বার্থে সংবিধান ব্যবহারের অভিযোগ এনে মূলনীতি প্রয়োজন কিনা এনসিপির প্রশ্ন। স্থায়ী গণতন্ত্রের জন্য রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের তাগিদ। দেশের মানুষকেই ভবিষ্যৎ ঠিক করতে হবে বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না বলে মন্তব্য। এবং সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু আজ। জয়ের পাশাপাশি 22 গজে নতুনত্ব দেখাবে অধিনায়ক শান্তর ঘোষণা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।